ফাঁকা ক্লাসরুমে নামাজ পড়ায় ৩ মুসলিম শিক্ষার্থীকে চরম হেনস্থা ভারতে। নিরাপত্তার জীবন ঝুঁকিতে কি দেশটির মুসলিমরা? মুসলিম নির্যাতন আর স্থাপত্য ধ্বংসের জন্য ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘকে আহ্বান পাকিস্তানের। দিল্লি কি বিপদে? 2 লাখ বছর ধরে লাভা বের হচ্ছে হাইওয়ের আগ্নেয়গিরি থেকে। এতে বিস্ফোরণ ঘটলে কতটা ভয়াবহ হবে পরিস্থিতি, কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ফাঁকা ক্লাসরুমে নামাজ পড়ার অপরাধে এবার 3 মুসলিম ছাত্রকে প্রকাশ্যে কান ধরিয়ে শাস্তির পাশাপাশি চরম হেনস্থা করা হয়েছে ভারতের মহারাষ্ট্রে। প্রতিবেশী দেশগুলোকে অসাম্প্রদায়িকতার সবক দেয়া ভারতে আবারও মুসলিম নির্যাতনের এই ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এর জেরে সেখানকার মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম অসন্তোষ। তাদের প্রশ্ন, কেবল মুসলিম হওয়ার কারণেই কি নিজ দেশের চরম নিরাপত্তাহীনতায় তারা? মুসলিম হওয়ার জন্যই কি তাদের জীবন ঝুঁকিতে? ঠিক কি ঘটছে সেই শিক্ষার্থীদের ভাগ্যে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। কানে ধরে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে 3 জন শিক্ষার্থীকে। অপরাধ, তারা ফাঁকা ক্লাসরুমে নামাজ আদায় করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণ শহরের আইডিয়াল কলেজে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, কলেজে কোনো নামাজের স্থান না থাকায় ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা একটি ফাঁকা ক্লাসরুমে নিরিবিলি নামাজ আদায় করছিলেন। সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে, আর এরপরেই চরম হেনস্থার শিকার হতে হয় তাদের। ঘটনাটি আবারও উদ্বেগ তৈরি করেছে সেখানে মুসলিম সংখ্যালঘুরা কতটা বৈষম্য ও ভয় নিয়ে জীবনযাপন করেন। দ্য হিন্দুতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভিডিও ছড়িয়ে পড়ার পর উগ্র হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি এবং বাজরাং দল কলেজ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে যেন ছাত্রদের শাস্তি দেওয়া হয়। ফলে কলেজ কর্তৃপক্ষ 3 শিক্ষার্থীকে কানে ধরিয়ে জনসমক্ষে ক্ষমা চাইতে বাধ্য করেন। এ সময় সংগঠনের কর্মীদের জয় শ্রীরাম স্লোগান দিতেও দেখা যায়। যদিও পরিস্থিতি সহিংসতায় রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণ নেয় মহারাষ্ট্র পুলিশ। এনডিটিভিতে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, ছাত্ররা স্পষ্ট জানায় তারা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি, বরং নামাজের নির্দিষ্ট সময় হওয়ায় তাদের বাধ্য হয়েই শ্রেণীকক্ষে নামাজ আদায় করতে হয়েছিল। কলেজে মুসলিমদের জন্য কোনো প্রার্থনার স্থান নেই, এটিও তারা উল্লেখ করেন। ঘটনার পর মুসলিম অধিকার কর্মী ও আইনজীবীরা কলেজের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তাদের দাবি, ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত, তাই নামাজ পড়া কোনো অপরাধ নয়, বরং ছাত্রদের প্রকাশ্যে অপমান করা সাংবিধানিক অধিকার লঙ্ঘন। ফ্রি প্রেস জার্নালে প্রকাশিত তথ্যে জানা যায়, বিষয়টি নিয়ে অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হলেও পুলিশ এখনও কোনো মামলা গ্রহণ করেনি। ফলে প্রশ্ন উঠেছে, আইন কি সবার জন্য সমান নাকি কেবল সংখ্যাগরিষ্ঠদের জন্য? সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, ঘটনাটি শুধু একটি কলেজের 3 জন ছাত্রকে নিয়ে নয়, বরং এটি ভারতের মুসলিম সংখ্যালঘুদের বাস্তবতা, যেখানে নামাজ পড়ার মতো স্বাভাবিক ধর্মীয় অনুশীলনকেও অপরাধ বানানোর প্রবণতা বাড়ছে। অথচ একই সময়ে ভারতের কিছু গণমাধ্যম প্রতিবেশী দেশগুলোকে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ তোলে। পরিস্থিতি আজ এমন যে, তথাকথিত সেকুলার ভারতে মুসলিমদের ধর্মীয় পরিচয় একটি সাধারণ অধিকার নয়, বরং এক ধরনের ঝুঁকি। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এদিকে ভারতে ইসলাম ভীতি ছড়িয়ে নির্যাতন আর মুসলিম স্থাপত্য ধ্বংসের ক্রমবর্ধমান প্রবণতার বিরুদ্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। সেই সাথে মুসলিম নির্যাতন বন্ধ করে ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপর নির্মিত রাম মন্দিরের 191 ফুট উঁচুতে বিশাল গেরুয়া পতাকা ওড়ানোর দিন এমন বিবৃতি দিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবারের আয়োজনে মোদী তার বক্তব্যে রামকে অনুসরণ করে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানালেও পাকিস্তানের বিবৃতিতে উঠে এসেছে উল্টো চিত্র। বলা হচ্ছে, মোদীর নেতৃত্বাধীন বিজেপির আমলে ভারতে মুসলিম জনগোষ্ঠীকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার
প্রবণতা চলছে। বিভিন্ন অজুহাতে মসজিদ সহ ঐতিহাসিক মুসলিম স্থাপত্যে হামলা আর ধ্বংস করার মতো নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ গুড়িয়ে দেয়ার পটভূমিও বিবৃতিতে তুলে ধরা হচ্ছে। রাম মন্দিরে পতাকা উত্তোলনে মোদির অংশগ্রহণের নিন্দায় ধর্মকে রাজনৈতিক ফায়দার স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতারা। রশিদ আলভি, ইমরান মাসুদ ও অজয় রায় মনে করছেন, নির্বাচনের আগে ধর্মীয় অনুভূতিতে উস্কে দিতেই এমন উদ্যোগ। প্রশ্ন রেখেছেন, ভারতের রাষ্ট্রধর্ম না থাকায় মসজিদ, গুরুদুয়ারা বা গির্জায়ও কি পতাকা তুলতে যাবেন মোদি? এছাড়া পশ্চিমবঙ্গে নতুন করে বাবরি মসজিদ বানানোর ঘোষণাকে ঘিরে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। তৃণমূল কংগ্রেসের এক মুসলিম বিধায়কের নতুন করে বাবরি মসজিদের নির্মাণের ঘোষণাকে সাম্প্রদায়িক উস্কানি ও তৃণমূলের জনতুষ্টিবাদী রাজনীতি হিসেবে অভিযোগ তুলেছে বিজেপি। অবশ্য তৃণমূল কংগ্রেসের দাবি, বাবরি মসজিদ বানানোর দাবি ওই বিধায়কের সম্পূর্ণ ব্যক্তিগত, দলের নয়। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। ভারতের রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরেই এক নতুন বিতর্ক ঘনীভূত হচ্ছে। বাবরি মসজিদকে ঘিরে পুরনো ইস্যুটি আবার প্রকটভাবে সামনে এসেছে, আর তাতে অপ্রত্যাশিতভাবে ঢুকে পড়েছে বাংলাদেশের নামও। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল আসলে পশ্চিমবঙ্গে বাংলাদেশ গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাইছে। এএনআই এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন, আগামী 6 ডিসেম্বর বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় মসজিদটি ভাঙার ঘটনার 33 বছর পূর্তিকে সামনে রেখে তিনি এই ঘোষণা দেন। তার বক্তব্য ছিল, নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং 3 বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। বিভিন্ন মুসলিম নেতারাও এতে অংশ নেবেন বলে জানান তিনি। এদিকে তার মন্তব্য দলীয় অবস্থান নয় বলে দাবি করছে তৃণমূল। দলের বিধায়ক নির্মল ঘোষ জানান, হুমায়ুন কবির দলের সীমারেখা লঙ্ঘন করেছেন এবং তিনি এখন দলের সঙ্গে সক্রিয় যোগাযোগেও নেই। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই বক্তব্য পুরোপুরি ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপির নেতা গিরিরাজ সিং অভিযোগ তোলেন, তৃণমূল মসজিদ নয় বরং পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিত রচনা করতে চাইছে। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের সমর্থনে ক্ষমতায় টিকে আছে। হিন্দুদের মৃতদেহ নিয়ে রাজনীতি করছে তারা। এই রাজনীতি বেশিদিন চলবে না বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপি নেতা অশ্বিনী কুমার চৌবেও এই প্রসঙ্গে কঠোর মন্তব্য করেন। তার মতে, সমাজে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কিছু মানুষ নাশকতামূলক মানসিকতা নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, দেশের মাটিতে বাবরের নামে আবার কোনো ধর্মীয় স্থাপনা গড়ে তোলার উদ্যোগ সমাজকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয় এবং সনাতন ধর্মাবলম্বীরা তা মেনে নেবে না। এদিকে বিজেপির মুখপাত্র শেখজাদ পুনাওয়ালা বিষয়টিকে তৃণমূলের ভোট ব্যাংক তোষণের রাজনীতি বলে উল্লেখ করে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। তার দাবি, তৃণমূল দীর্ঘদিন ধরেই ধর্মীয় ইস্যু ব্যবহার করে মুসলিম ভোট ব্যাংককে খুশি করার চেষ্টা করছে এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতীককে অপমান করছে। সিএএ, এনআরসি, ওয়াকফ সহ নানা ইস্যুতে তারা জনগণকে উস্কে দেয় বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে কংগ্রেসের নেতা উদিত রাজ এই বিতর্কে ভিন্ন মত প্রকাশ করে হুমায়ুন কবিরকে আংশিক সমর্থন দিয়েছেন। তার মতে, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে আপত্তি তোলা হচ্ছে নিছক সন্দেহ ও বিভ্রান্তি তৈরি করার জন্য। তিনি প্রশ্ন তোলেন, যেখানে মন্দির নির্মাণ হয় সেখানে মসজিদ নির্মাণে আপত্তি কেন? দেশের ধর্মীয় স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বিরোধীরা অযথাই পরিস্থিতি জটিল করে তুলছে। 1992 সালের 6 ডিসেম্বর হিন্দুত্ববাদীদের হাতে রামের জন্মভূমি খ্যাত অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। 3 দশক পরও ভারতীয় রাজনীতির অন্যতম উত্তাল ইস্যু এটি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে এবং সর্বশেষ জাতীয় নির্বাচনের ঠিক আগে তার আনুষ্ঠানিক উদ্বোধনও করেন মোদী। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সেনা অভিযান এড়াতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মুখোমুখি বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেনা প্যারেড থেকে হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্পকে পাগলামি বন্ধের আহ্বান জানিয়েছেন কিউবা।
ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতিতে পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার উত্তেজনা কিছুটা শান্ত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার সমস্যা অনেক। তার অভিযোগ, ভেনেজুয়েলা থেকে মাদক আর জেল পালানো অপরাধীরা যুক্তরাষ্ট্রে ঢুকছে। ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি থেকে যদি ফেরা যায়, অনেক প্রাণ রক্ষা পায়, তাহলে প্রেসিডেন্ট মাদুরোর সাথে মুখোমুখি আলোচনায় ইচ্ছুক তিনি। মার্কিন সামরিক আগ্রাসনের হুমকিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক কুচকাওয়াজ করেছে সশস্ত্র বাহিনী। এর নেতৃত্ব দেয়া মাদুরো হুঁশিয়ারি করে বলেছেন, আগ্রাসন প্রতিরোধের প্রশ্নে জনগণ, রাজনীতিবিদ, সেনাবাহিনী, পুলিশ সহ কারো অজুহাত মানবেন না। অসীম সাহসের সাথে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। এদিকে এক্স হ্যান্ডেলে ট্রাম্পের হুমকি ধামকিকে পাগলামির সাথে তুলনা করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ। পাগলামি থামাতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর কিউবার বিনিয়োগ মন্ত্রীর দাবি, ল্যাটিন আমেরিকায় আগ্রাসনের সুযোগ খুঁজছেন ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের ভেতরে চীনের সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। তাদের আশঙ্কা, সেখানে থাকা মার্কিন ঘাঁটির উপর নজরদারি চালাতো চীনারা। এর আগে আবুধাবির কাছে চীনের গোপন বন্দর প্রকল্প ও 2024 সালের যৌথ সামরিক মহড়া সবকিছুই চীন আরব আমিরাত ঘনিষ্ঠতা বাড়ার প্রমাণ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে চীনের সামরিক উপস্থিতি নিয়ে আবারও তীব্র উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। চীন কি আরব আমিরাতে সামরিক ঘাঁটি গড়েছে? আমেরিকাকে নাড়া দিয়েছে এমনই এক প্রশ্ন। 2020 সালের দিকে মার্কিন কর্মকর্তারা যখন আরব আমিরাতের একটি ঘাঁটির নির্দিষ্ট অংশে প্রবেশের অনুমতি চান, আমিরাত তা নাকচ করে দেয়। মূলত সেখান থেকেই সন্দেহের সূত্রপাত। কেন একটি মিত্র দেশের ঘাঁটির অংশে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবে না? এরপরে ওই ঘাঁটি নিয়ে গোপনে গোয়েন্দা নজর জোরদার করে ওয়াশিংটন। দুজন সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে। তবে পিএল এর সদস্যরা ঠিক কী কাজে লাগছিলেন বা কিভাবে যুক্তরাষ্ট্র তাদের উপস্থিতি টের পায়, সে বিষয়ে সাবেক দুই কর্মকর্তা মুখ খোলেননি, কিন্তু উভয়ের আশঙ্কা প্রকাশ করেছেন চীন হয়তো জায়েদ মিলিটারি সিটি ব্যবহার করে আল ধাফরা এয়ারবেজে থাকা মার্কিন বাহিনীর উপর গোয়েন্দা নজরদারি করছিল। আল ধাফরা ঘাঁটি সেখান থেকে মাত্র 20 মাইল দূরে। আবুধাবির জায়েদ মিলিটারি সিটির একটি অংশে চীনের গণমুক্তি ফৌজ পিএলএ সদস্যদের থাকার শক্ত সন্দেহ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, এমন কথাও জানান মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা। এর আগে 2021 সালে সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায় চীন আবুধাবির নিকটবর্তী একটি সামরিক বন্দর নির্মাণ করছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কাজটি বন্ধ হলেও পরে দ্য ওয়াশিংটন পোস্ট ফাঁস হওয়া নথির বরাতে জানায় 1 বছর পর প্রকল্পটি আবারও গোপনে শুরু হয়। সংবাদ মাধ্যমটির দাবি, চীন ও আমিরাত সামরিকভাবে যে আরও ঘনিষ্ঠ হচ্ছে সে প্রমাণও রয়েছে। 2024 সালে দুদেশ সিংজিয়াংয়ে যৌথ বিমান মহড়া করছে, যা প্রকাশ্যভাবেই জানানো হয়েছে। সম্পর্কের জটিলতা শুধু সামরিক ঘাঁটি নিয়েই নয়। সাম্প্রতিক সপ্তাহে ট্রাম্প প্রশাসন আমিরাতের রাষ্ট্রীয় কোম্পানি G42 ও সৌদি প্রতিদ্বন্দ্বী হিউমেইনের কাছে হাজার হাজার উন্নত AI চিপ রপ্তানির অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্তে প্রযুক্তি কোম্পানিগুলো খুশি হলেও সামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি স্পষ্ট। তাদের মতে চীনের দিকে ঝুঁকে থাকা আমিরাতকে এমন প্রযুক্তি দেওয়া ঝুঁকিপূর্ণ। তবে গোয়েন্দা সূত্র, ঘাঁটির প্রবেশাধিকার নিষেধ, গোপন বন্দর প্রকল্প এবং চীন আমিরাতের সামরিক মহড়া সব মিলিয়ে ওয়াশিংটনের সন্দেহ আরও গাঢ় হচ্ছে। মধ্যপ্রাচ্য এখন শুধু যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার মাঠ নয়, বরং নতুন ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র। আর সেই অক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। মোর্শেদ আলম, বাংলা ভিশন। প্রায় 2 লাখ বছর ধরে সক্রিয় হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়ে আগ্নেয়গিরি
চলতি মাসের শুরু থেকে আগ্নেয়গিরিটি থেকে অনবরত বের হচ্ছে লাভা, থামার কোনো লক্ষণ নেই। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে, হাইওয়ের এই আগ্নেয়গিরিও কি ইথিওপিয়ার মতো ফেটে পড়বে? কি পরিণতি হবে যদি এটি ফেটে পড়ে? ইমরান মাহমুদের আরেকটি ডেস্ক রিপোর্ট। অনবরত লাভা বের হচ্ছে বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়ে থেকে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডের এই আগ্নেয়গিরিটি নিয়ে গবেষকদের আগ্রহ বহুদিন ধরেই। ব্রিটানিকাতে উল্লেখ করা হয়েছে, কিলাউয়ে প্রায় 2 লক্ষ বছর ধরে সক্রিয় এবং গত শতাব্দীতে এটি কয়েকবার বড় ধরনের অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আবারও কি ফেটে পড়বে এই ভয়াবহ আগ্নেয়গিরি? বেশ কিছু সময় ধরে কিলাউয়েতে লাভা ও আগুনের বিশাল ফোয়ারা দেখা যাচ্ছে। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহ থেকে নতুনভাবে ম্যাগমা ভূপৃষ্ঠের দিকে উঠছে, ফলে এর চূড়া থেকে লাভা বের হওয়া শুরু হয়েছে। এবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে লাভার ফোয়ারা 1100 ফুট পর্যন্ত উঁচুতে উঠেছিল, যা সাম্প্রতিক দশকগুলোতে এক বিরল দৃশ্য। প্রশ্ন উঠেছে, কেন এই আগ্নেয়গিরি বারবার সক্রিয় হচ্ছে? গবেষকদের মতে হাওয়াই দ্বীপপুঞ্জ পৃথিবীর টেকটনিক প্লেটে থাকা একটি হটস্পটের ঠিক উপরে অবস্থিত। ভূগর্ভের সঞ্চিত উত্তপ্ত তরল ম্যাগমা নির্দিষ্ট সময় পরপর চাপ তৈরি করে উপরে উঠতে চায়, আর যখন ভূত্বকে ফাটল সৃষ্টি হয় তখনই শুরু হয় অগ্ন্যুৎপাত। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিলাউয়ের সক্রিয়তা তুলনামূলকভাবে স্থায়ী, অর্থাৎ এটি একবার জাগলে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। অনেকেই ভাবছেন, এই অগ্ন্যুৎপাত কি ভয়ঙ্কর বিস্ফোরণে রূপ নিতে পারে? ইউএসজিএস বলছে, বর্তমানে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি কম, কারণ এই অগ্ন্যুৎপাত এখনও ইফিউসিভ পর্যায়ে রয়েছে, যেখানে লাভা ধীরে ধীরে বা দ্রুত প্রবাহিত হয়ে চাপ কমিয়ে দেয়, ফলে মারাত্মক চাপ তৈরি হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটায় না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগ্নেয়গিরির আচরণ দ্রুত বদলে যেতে পারে। ইতিহাস বলছে, 1790 সালে কিলাউয়ে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়েছিল, যাতে শতাধিক মানুষ মারা যায়। আবার 2018 সালের অগ্ন্যুৎপাতে প্রায় 700টি বাড়িঘর ধ্বংস হয়েছিল এবং বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছিল। সিএনএনে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে, সেই সময় পুরো অঞ্চলের রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরিবেশেও বড় পরিবর্তন আসে। যদি ভবিষ্যতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে, তাহলে স্থানীয় মানুষের জন্য বিপদের মাত্রা হতে পারে ভয়াবহ। লাভা ঘরবাড়ি গ্রাস করতে পারে, বিষাক্ত গ্যাস শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে, ছাই আকাশে ছড়িয়ে পড়লে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং মাটি ও পানি দূষণের ঝুঁকি বাড়তে পারে। তবে সরকার ও গবেষণা সংস্থাগুলো আগ্নেয়গিরিটি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রাথমিক সাবধানতা ব্যবস্থা এখন অনেক উন্নত, ফলে প্রাণহানি আগের তুলনায় অনেক কমিয়ে আনা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। কিলাউয়ের আবার জেগে ওঠায় বিশ্ব নজর রাখছে হাওয়াইয়ের দিকে। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছেন, স্থানীয় মানুষ সাবধানে চলছেন, আর পর্যটকরা বিস্মিত দৃষ্টিতে দেখছেন পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা আগুনের মহাবিস্ময়। প্রকৃতি যেন আবারও বলছে, পৃথিবী এখনও জীবন্ত এবং তার ভিতরে লুকিয়ে থাকা শক্তি কখনোই অবহেলা করা সম্ভব না। ইমরান মাহমুদ, বাংলাভিশন। বিয়ে ও সন্তান জন্ম নিয়ে দিন দিন অনীহা বাড়ছে চীনের তরুণদের মাঝে, ফলে আরও গুরুতর হচ্ছে দেশটির জনসংখ্যা সংকট। বিয়ে নিয়ে নতুন নীতি চালু করেছে সরকার, যাতে দেশ জুড়ে যে কোনো স্থানে বিবাহ নিবন্ধন করা যায়। বরফে ঢাকা পাহাড় থেকে সাংহাইয়ের নাইট ক্লাব, বিভিন্ন স্থানে খোলা হয়েছে রেজিস্ট্রেশন অফিস। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক চাপের কারণে দীর্ঘমেয়াদে বিয়ের হার বাড়ানো সহজ হবে না। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সন্তান নেয়ার তীব্র অনীহা ও দেশজুড়ে বৃদ্ধের সংখ্যা বাড়তে থাকায় জটিল সংকটে আছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। দেশটির জনসংখ্যা সমস্যা এখন সরাসরি আঘাত হেনেছে বিয়ের উপর। প্রতি বছর হু হু করে কমছে বিয়ের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় নতুন ব্যবস্থা চালু করেছে চীন সরকার। দেশটিতে আগে নিয়ম ছিল, বিয়ে করলে নিজের জন্মস্থান কিংবা স্থায়ী ঠিকানা থেকেই করা যেত ম্যারেজ রেজিস্ট্রেশন, কিন্তু গত মে মাস থেকে বদলে গেছে সেই আইন। এখন চীনের যে কোনো স্থান থেকেই করা যায় নিবন্ধন কার্যক্রম। চীন সরকারের লক্ষ্য আনুষ্ঠানিক জটিলতা হ্রাস করে বিয়ের পদ্ধতি আরও সহজ ও আকর্ষণীয় করা। কিন্তু প্রশ্ন হলো, এতে করে কি কোনো লাভ হচ্ছে?
চীনের প্রশাসনিক অফিস ছাড়াও দেশটির স্থানীয় সরকার এখন বিয়ে নির্ভর পর্যটকদের জন্য বিশেষ বিশেষ জায়গায় স্থাপন করছে রেজিস্ট্রেশন অফিস। নানজিং শহরে কনফুসিয়াস মন্দিরে নবদম্পতিদের জন্য সুযোগ দেয়া হয়েছে মিং রাজবংশের থিমে বিয়ে করার। চেংদুতে প্রায় 10,000 ফুট উচ্চতায় বরফে ঢাকা পাহাড়েও বসানো হয়েছে রেজিস্ট্রেশন বুথ। সাংহাইয়ে নবদম্পতিরা চাইলে নাইট ক্লাবে গিয়েও নিতে পারছে ম্যারেজ সার্টিফিকেট। নতুন সরকারি নীতির সুবিধা ইতিমধ্যেই পাচ্ছেন অনেকে। আমরা দুজনই চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের বাসিন্দা। বর্তমানে বেইজিংয়ে কাজ করছি। বেইজিংয়ে নতুন নিবন্ধন নীতি চালু থাকায় এখান থেকেই ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার সুযোগ হয়েছে আমাদের। এই সরকারি সেবা অনেক সুবিধা দিয়েছে। আমরা যারা বেইজিংয়ে থাকি ও কাজ করি, আমাদের এটি খুব সাহায্য করছে। আরও একটা সুবিধা হলো বেইজিং ও শানডং দুই জায়গার মধ্যে আমাদের বারবার যাতায়াত করার প্রয়োজন নেই। আমরা এখানে স্থানীয় অফিসেই বিয়ে নিবন্ধন ও সব কাজ শেষ করতে পারি। এটি সত্যিই খুব সুবিধাজনক, কারণ এটি আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও অন্যান্য প্রক্রিয়া সহজ করে দিয়েছে। নানা সমালোচনা থাকলেও চীন সরকারের এসব পদক্ষেপ ইতিমধ্যেই কিছুটা সুফল দিতে শুরু করেছে। 2025 সালের দ্বিতীয় 3 মাসে বিবাহের সংখ্যা আগের বছরের তুলনায় 18% বেড়ে হয়েছে 17.3 লাখ। দেশের জন্মহার বাড়ানোর দিকেও ইঙ্গিত দিচ্ছে এই বৃদ্ধি। গত বছর বিবাহের সংখ্যা রেকর্ড পরিমাণ কমে দাঁড়িয়েছিল 6.1 মিলিয়নে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি নীতি বিয়ের পরিমাণ বাড়ানোর নিশ্চয়তা কোনোভাবেই দেয় না। স্থান নির্ভর সীমাবদ্ধতা সরিয়ে দিতে সরকার সত্যি বিয়েকে সহজ করেছে, কিন্তু যারা ইতিমধ্যে বিয়ে করতে চাইছেন বা বিয়ের পরিকল্পনা করছেন, এটি মূলত তাদের উপরেই প্রভাব ফেলেছে। তরুণ চীনা প্রাপ্তবয়স্কদের মধ্যে বিয়ে নিয়ে বেশ জটিল অনুভূতি আছে। শুধুমাত্র ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে দেওয়া দীর্ঘমেয়াদে কোনো পরিবর্তন আনবে কিংবা বিয়ের হার বৃদ্ধিতে বড় প্রভাব ফেলবে, সেই আশা করা যায় না। বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক চাপের কারণে চীন জুড়ে তরুণদের মধ্যে দেখা যায় বিয়ে ও সন্তান নেওয়ার ব্যাপারে বিরূপ মনোভাব। সরকারের লাগাতার চেষ্টা এবং নীতিগত পরিবর্তন বিবাহ নিয়ে প্রাথমিক কিছু সুবিধা দিচ্ছে ঠিকই, কিন্তু সামাজিক ও অর্থনৈতিক চাপ থেকে বিয়ের উপযুক্ত তরুণ তরুণীদের বাঁচানোর সক্ষমতা প্রশাসনের নেই। ফলে দেশ জুড়ে চলমান জনসংখ্যার সংকট থেকে অচিরেই মুক্তির কোনো সম্ভাবনা দেখছে না চীন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতকে দিবাস্বপ্ন দেখা বন্ধ করার আহ্বান জানিয়ে সিন্ধু প্রদেশ পাকিস্তানের ছিল, আছে এবং থাকবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। পাকিস্তানের সিন্ধু প্রদেশ আবারও ভারতের অংশ হতে পারে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এমন বিতর্কিত মন্তব্যের জবাবে পাল্টাই সতর্ক বার্তা দিলেন সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ শাহ। মির ফজলের আপডেট ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের সিন্ধু প্রদেশ আবারও ভারতের অংশ হতে পারে। সম্প্রতি এমনই এক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 23 নভেম্বর এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, সিন্ধু অঞ্চল এখন হয়তো ভারতের সঙ্গে নেই, কিন্তু সীমান্ত তো বদলাতেই পারে এবং ভবিষ্যতে ওই অঞ্চলটি ভারতে ফিরেও আসতে পারে। তো বর্ডার তো বদল सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। এবার রাজনাথ সিং এর এমন বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব দিলেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। মুরাদ আরও বলেন, রাজনাথ সিং ইতিহাস সম্পর্কে অজ্ঞ। ভারতকে দিবাস্বপ্ন দেখা বন্ধ করতে হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ। মুখ্যমন্ত্রী মুরাদের ব্যাখ্যা, 1936 সালেই সিন্ধু তৎকালীন বোম্বে প্রেসিডেন্সি থেকে আলাদা হয়েছিল, যা পাকিস্তান সৃষ্টির অনেক আগের ঘটনা। সিন্ধের মানুষের কাছে সবসময়ই তাদের নিজস্ব মর্যাদা, স্বায়ত্তশাসন ও রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ ছিল। তার মতে ভারতের মন্ত্রীর উচিত অন্য দেশের বিষয়ে দিবাস্বপ্ন না দেখে নিজেদের ভেতরের বিভাজন নিয়ে ভাবা। সিন্ধু নদীর ব-দ্বীপের ওপর অবস্থিত পাকিস্তানের সিন্ধু প্রদেশ। পাকিস্তানের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এই প্রদেশটির অর্থনীতি মূলত সিন্ধু নদীর উপরেই নির্ভরশীল। 1936 থেকে 1947 সাল পর্যন্ত এটি ব্রিটিশ ভারতের একটি প্রদেশ ছিল।
1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় সিন্ধু প্রদেশ ভারতের অংশ না হয়ে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। দেশ ভাগের পর সিন্ধু প্রদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা ভারতে চলে যায়। তবে ভারতের অনেকেই মনে করেন সিন্ধি হিন্দুরা কখনোই পাকিস্তানের সঙ্গে প্রদেশটির যুক্ত হওয়াকে মেনে নেননি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনের মাঝেই জাহাজ বিধ্বংসী নয়া ব্যালিস্টিক মিসাইল সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এটি সমুদ্র স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। নতুন এই মিসাইল পরীক্ষার ফলে দুই দেশের মাঝে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। হিজল জোবায়েরের আরেকটি ডেস্ক রিপোর্ট। পাকিস্তান তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও দৃঢ় করতে নতুন এক মাইলফলক অতিক্রম করেছে। দেশটির নৌবাহিনী 25 নভেম্বর নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর ISPR আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষাটি ছিল নৌযুদ্ধ সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির অংশ, যা পাকিস্তানের সামরিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ISPR জানায়, ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং এটি সমুদ্র পথে আসা শত্রু জাহাজ কিংবা স্থলভিত্তিক কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। নতুন সিস্টেমটিতে এমন গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ক্ষেপণাস্ত্রকে উড্ডয়নকালে যথেষ্ট স্থিতিশীলতা এবং যথাযথ দিক নির্দেশনা দিতে সক্ষম। একই সঙ্গে উন্নত ম্যানুভারিং ক্ষমতা ক্ষেপণাস্ত্রটিকে চলমান বা সুরক্ষিত লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে আঘাত হানার সুযোগ দেয়। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের অস্ত্র সাধারণত নৌ অভিযান, সীমান্ত সুরক্ষা এবং সামুদ্রিক বাণিজ্য রুট রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তান এই সক্ষমতা অর্জন করায় আঞ্চলিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে। ISPR বলছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনা ও গবেষণার ফলাফলও তুলে ধরে। সফল এই পরীক্ষার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ 3 বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সংশ্লিষ্টদের বিশেষভাবে অভিনন্দিত করেছেন। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় নিদর্শন এবং জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বলে অভিমত তাদের। তারা বলেন, নৌবাহিনীর এই অর্জন প্রমাণ করছে পাকিস্তান ক্রমশ নিজেদের প্রতিরক্ষা কাঠামো উন্নত করছে এবং আন্তর্জাতিক মানের সামরিক সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে এবছরের 30 সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী দেশীয় গবেষণায় তৈরি 750 কিলোমিটার পাল্লার ফাতেহ 4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সে সময় ISPR জানিয়েছিল, ফাতেহ 4 উন্নত নেভিগেশন ও এভিওনিক্স ব্যবস্থায় সজ্জিত, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এ ধরনের পরপর 2টি সফল পরীক্ষাকে পাকিস্তানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই নতুন নৌ সক্ষমতা সমুদ্রপথে শত্রুপক্ষকে মোকাবেলায় জোরালো ভূমিকা রাখবে। দেশটি দীর্ঘদিন ধরে প্রতিরক্ষায় প্রযুক্তিগত আধুনিকায়নকে গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে নৌবাহিনীর ক্ষেত্রে। ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতার কালে পাকিস্তানের নতুন এই সক্ষমতা আঞ্চলিক সামরিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। এই পরীক্ষার মধ্য দিয়ে পাকিস্তান কার্যত দৃষ্টান্ত স্থাপন করেছে যে তারা সমুদ্রভিত্তিক আধুনিক অস্ত্র ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। ISPR আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এই শ্রেণীর ক্ষেপণাস্ত্র পাকিস্তানের নৌ প্রতিরক্ষার অন্যতম মূল ভিত্তি হয়ে দাঁড়াবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নভেম্বরে 4র্থ বৃহস্পতিবার পালন করা হয় থ্যাঙ্কসগিভিং ডে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী থ্যাঙ্কসগিভিং ডে হল আগের বছরের আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর একটি দিন। এটি আমেরিকার ফেডারেল ছুটির দিন এবং একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। কি হয় এই দিনে, কি কি আনুষ্ঠানিকতা থাকে সেদিন? মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। বৃহদাকৃতির এক টার্কি পাখির সাথে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুত সুন্দর এই দৃশ্য কেবল দেখা যায় বছরের একটি সময়ে, আর সেটি হলো থ্যাঙ্কসগিভিং ডে।
যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে বা কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস পালিত হয়। এই দিনে মানুষ একে অপরকে ধন্যবাদ জানান এবং আগামী বছরের জন্য প্রার্থনা করেন। এই দিনটি উত্তর আমেরিকার একটি ঐতিহ্যবাহী উৎসব, যা এক ধরনের ফসল কাটার উৎসবও বটে। এই থ্যাঙ্কস গিভিং ডে বিগত বছরের আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর একটি উপলক্ষ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ফেডারেল ছুটি এবং একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। এই দিনে তাই মার্কিন প্রেসিডেন্টেরও আয়োজনের কমতি থাকে না। প্রেসিডেন্টের পাশাপাশি নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারাও। ঐতিহ্যগতভাবে এদিন কৃষকরা তাদের শরতের ফসলের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবচেয়ে বিখ্যাত প্রথা হল ন্যাশনাল থ্যাঙ্কস গিভিং টার্কি প্রেজেন্টেশন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অনুষ্ঠানে একজন প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে একটি জীবিত টার্কি উপহার দেওয়া হয় এবং প্রেসিডেন্ট সেটিকে ক্ষমা বা মুক্তি দেন, যার ফলে টার্কিটি তার জীবন ফিরে পায় এবং একটি খামারে শান্তিতে বসবাস করে। এছাড়াও দিবসটি উপলক্ষ করে মজাদার সব খাবার তৈরি করেন আমেরিকানরা। এসব খাবার তারা পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের মাঝে বিতরণ করেন। এদিন তাদের খাবারের মেনুতে থাকে পাম্পকিন পাই, ক্র্যানবেরি সস, আলু স্টাফিং এবং রোস্ট টার্কি। আবার অনেকে বিভিন্ন গেমস খেলে ও ফুটবল দেখেও সময় কাটান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিবসটি পালন করা হয় বছরের শেষ মাস ডিসেম্বরের 25 তারিখ। কিন্তু থ্যাঙ্কস গিভিং ডে থেকেই বড়দিনের কেনাকাটা শুরু করেন তারা, যা পরে ব্ল্যাক ফ্রাইডে উদযাপনের দিন পর্যন্ত চলে। বহু বছর ধরে এই দিনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দিনে পালিত হতো। 1863 সালে গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এটিকে একটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। তবে থ্যাঙ্কস গিভিং ডে দিনটিও বিতর্কের বাইরে নয়। নেটিভ আমেরিকানদের অনেকের মতে এই দিবসটির মাধ্যমে নেটিভ আমেরিকানদের ওপর চালানো সংঘাত ও রক্তপাতের ইতিহাসকে আড়াল করা হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।